কিন্তু বিচারের নামে এখন যেটা চলতেছে সেটা আপনারা খেয়াল করতেছেন কিনা, যার তার নামে যা ইচ্ছা তাই মামলা দেওয়া হচ্ছে, একইভাবে মানে নামহীন গোত্রহীন মামলা দেওয়া হচ্ছে এবং ফোন করে বলা হচ্ছে যে আপনার নামটা সরিয়ে দেব এই মামলা থেকে নাম প্রত্যাহার করার জন্য। সেটা যারা ক্ষমতা আছেন স্যার, তারা তাদের মধ্যে অনেকেই, আপনাকে পার্সোনালি বলতেছি না, একদম শেখ হাসিনার দেখায় দেওয়া পথটি অনুসরণ করতেছেন। সেটা গাড়ি দেওয়া হোক, সেটা বাড়ি দেওয়া হোক, সেটা ক্যামেরা দেওয়া হোক, মানে অ্যাবসলিউটলি দ্য সেম ডিরেকশন। আপনাকে মানে টোটালি এই ব্যাপারটা সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন। আপনাকে একেবারে আপনি ভুল বলছেন এমনটা আমি বলবো না। তবে একটা যেটা ডক্টর তোফায়েল আহমেদ যে জিনিসটা বললেন যে 5ই আগস্টের ঘটনাটা আমাদের জাতির জীবনে বড় একটা শিক্ষা হিসেবে এসেছে। এটা সকল ক্ষেত্রে, বিশেষ করে যেহেতু ধরেন আমি মূলত প্রথমত ব্যুরোক্রেসি নিয়ে আমি হ্যান্ডেল করতাম। আমি দেখেছি যে অনেকের মধ্যে বিরাট একটা অনুশোচনা এসেছে যে আমি যখন বলতাম যে দেশে সরকার পরিবর্তন হতে পারে, এটা তোমরা ভুলে গেছিলে। এবং তখন দেখলাম যে তারা অত্যন্ত লজ্জিত হতো এবং তাদের একটা অংশ কিন্তু শুধরানোর চেষ্টা করেছে বলে আমি দেখেছি। আমি তাদেরকে বলেছি যে আমরা অনেক বড় পরিবর্তন এই দেশে দেখেছি, আমরা 75-এ দেখেছি, আমরা 91-তে এরশাদের দেখেছি। তো তখন তো এরকম ভাবে প্রশাসন যত অচল হয়ে পড়ে নাই, এভাবে পুলিশ থানা ছাড়া চলে আসে নাই। তো এই জিনিসগুলিটা হলো কেন এবার? যেহেতু দল এবং প্রশাসন রাষ্ট্রযন্ত্র একাকার হয়ে গিয়েছিল রাজনৈতিক দলীয় সরকারের সাথে, এই জন্য ব্যাপারটা ঘটেছিল। এবং এটা যে প্রফেসর তোফায়েল আহমেদের সাথে আমি একমত যে এইবার থেকে অন্তত কিছুটা হলেও শিক্ষা গ্রহণ করবে, এজ ওয়েল এজ একটা ফাংশনাল ডেমোক্রেসির যদি আমরা কোনোভাবে আমরা করতে পারি। ধর দফায় দফায় যদি ইলেকশন হয়, যে জিনিসের ডিমান্ডটা প্রচন্ড পরিমাণ আছে এবং কোর্টের আদেশের মাধ্যমে জিনিসটা অনেকাংশে আসছে রিগার্ডিং কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা যদি আসে তাহলে কিন্তু 5 বছর পরে ইলেকশন যদি হয়, পরে যদি ইলেকশন হয়, আমরা যে একটা ইলেকট্রাল সিস্টেমটা যেটা ভেঙে পড়েছিল, এটা যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে কিছুটা পরিমাণ পরিবর্তন এখানে আসবে। স্যার এটা নিয়ে একটা প্রশ্ন আপনাকে করি স্যার, যে জনপ্রশাসন সংস্কার উদ্যোগ একটা হইতেছে, আপনি বলতেছেন যে আমরা আসলে এরকম আমলাতন্ত্র কখনো দেখি নাই। আপনি এটা খুবই নাইসলি বললেন যে আমলারা মানে হয়তো ভুলে গেছিলেন যে এই সরকারটা পরিবর্তন হইতে পারে। তো এটা তো যখন এটা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে এই সরকার, তখন প্রশাসন ক্যাডারদের মধ্যে মানে প্রশাসন ক্যাডারদের সঙ্গে অন্য ক্যাডারদের বা ভিতরে বাইরে দ্বন্দ্ব প্রকাশে চলে আসতেছে। স্যার আমরা কিন্তু অ্যাবসলিউটলি দেখতেছি যার যার স্বার্থ হিস্সা আদায়ে সবাই ব্যস্ত। সবাইকে খুশি রেখে এই সংস্কার বাস্তবায়ন স্যার কেমনে এটার মধ্যে এটা করা সম্ভব? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে রিফর্ম কিন্তু খুব একটা পেইনফুল এক্সারসাইজ, এটা যে কোনো ব্যক্তির জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য। এখানে জনপ্রশাসন সংস্কার কমিশন কাজ করছেন এবং এখানে অত্যন্ত মেধাবী এবং যোগ্য লোকরা আছেন। তারা কাজ করতে গিয়ে কিছু তারা সুপারিশমালা সংগ্রহ করবেন, নিজেরা সুপারিশ চূড়ান্ত করবেন, সরকারের কাছে দিবেন। যেমন ডক্টর তোফায়েল আহমেদের কমিশনের যে একইভাবে হবে। সরকার এগুলি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আবার কনসালটেশনে যাবেন, প্রধান উপদেষ্টা নিজে সেই কমিটির দায়িত্ব নেবেন বলে বলা হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলির সাথে যখন আলোচনা হবে, তারপরে সিদ্ধান্ত নেবে। এবং সিদ্ধান্ত নেওয়াটা কোন পর্যায়ে নেবে, এটা বর্তমান পর্যায়ে নেবে অথবা নির্বাচিত সরকারের হাতে, পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে যাবে, এটা একটা ব্যাপার। এটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি ব্যাপারটা, এটা নিয়ে আলোচনা চলছে। কেউ বলছে যে পরে করা হবে, কেউ বলছে আংশিক করা হোক, কারণ সংস্কারের বিপক্ষে কিন্তু কেউ বলছে না। এমনকি যারা দ্রুত নির্বাচন যাচ্ছে তারাও সংস্কারের জন্য প্রস্তাব কিন্তু জমা দিচ্ছে। এই সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের কাছেও কিন্তু মানে সকলেই প্রস্তাব জমা দিয়েছে এই সংস্কার হওয়া উচিত। অর্থাৎ একটা ন্যাশনাল এগ্রিমেন্টের দিয়ে কিন্তু মোটামুটি যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো উচিত। আমি একটু কথা বলতে চাই। জি স্যার। কথাটা আপনি হয়তো প্রশ্ন করেন নাই, কিন্তু আমার মনে হলো এইভাবে একটু কথাটা বলা দরকার। মনে করেন সরকারের সফলতা, এটা নিয়ে আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন। তো সেই হিসাবে এটা ব্যাকগ্রাউন্ডটা জনাব মজুমদার বলেছেন, কোন পরিস্থিতিতে সরকার আসছে এবং দেশটা কোন অবস্থায় ছিল এবং কি অবস্থায় এখন আছে। সেটার মধ্যে একটা জিনিস হয়তো আমাদের ভুলে গেলে চলবে না, যখন বড় ধরনের ক্রাইসিস দেশে আসে তখন বোধহয় এটা আল্লাহর তরফ থেকে কিছু রহমত নাজিল হয়। এরকম করে একসময় বিচারপতি শাহাবুদ্দিন সাহেব দায়িত্ব নিয়ে দেশটাকে রক্ষা করেছিলেন একভাবে, এবং উনি কোনোদিন চিন্তা করেন না যে উনি এই রাষ্ট্রের দায়িত্ব নেবেন, কিন্তু এসে গেছেন ঘটনাক্রমে, এবং এসে উনি ওনার প্রেজেন্সটা দিল এক ধরনের একটা আশীর্বাদ। ঠিক একই রকমভাবে এই যে এইরকম একটা সরকার পতন হতে পারে, এইরকম মানুষ যে পিপিলিকার মতো সারা ঢাকা শহরে তিল ধরনের জায়গা নাই, এরকম মানুষ আসতে পারে, এটা কিন্তু কেউ কল্পনা করে নাই। যেন এটা আকাশ থেকে যেন ফেরেশতা নেমে আসছে, একটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনের পরে দেশটা কীভাবে চলবে, এটাও কিন্তু একটা বিরাট ধরনের কোশ্চেন ছিল। যদি এই সময় প্রফেসর ইউনূসের মতো লোক এসে হাল না ধরতো, তাহলে এই সরকার কীভাবে টিকতো আমি জানি না।
এখন প্রশ্ন হচ্ছে সরকার তো হয়েছে মাঝখানে গ্যাপ দিয়ে, এই সরকারের কতগুলো রুটিন কাজ আছে, সরকার রুটিন কাজ করবেন, আবার বিশেষ পরিস্থিতির কারণে কতগুলো স্পেশাল কাজ আছে, এগুলো অন্য কোনো সরকারের করতে হয় নাই, যেটা এই সরকারকে করতে হবে বা করতে হচ্ছে। এটা হচ্ছে এই যে একটা 16 বছরের পরিস্থিতি, তারপরে যে একটা ধরনের এত বড় অভ্যুত্থানের যে প্রত্যাশা, এটাকে ধারণ করতে গেলে, এটাকে পূরণ করতে গেলেই কিন্তু বিশেষ ধরনের কতগুলো কাজ এই সরকারকে করতে হবে। সেই কাজটা আমি 3 ভাবে দেখি। একটা হচ্ছে প্রথম বিচার, কারণ অপরাধ করেছে যারা, অপরাধ অনুযায়ী বিচারের সম্মুখীন মানুষকে করতে হবে, এখানে কোনো ক্ষমার অবকাশ নাই। এটা যদি আপনি করেন তাহলে আবার রিপিট হবে। এই বিচারটা কার হবে? একটা পলিটিশিয়ান যারা উপরে ছিলেন তাদের হবে, বিউরোক্রেসি যারা মাঝখানে থেকে কাজ করেছেন তাদের হবে, নিচের দিকে থেকে যারা করেছেন তাদের হবে, এবং ইলেকশন কমিশনের বিচার হওয়া দরকার আছে। একদম যদি ধরেন উপর থেকে এই রিটার্নিং অফিসার তাদেরও বিচার হওয়া দরকার আছে। বিচারটা কি করবেন, কিভাবে করবেন সেটা ডিসাইড করুন, কিন্তু বিচার একটা প্রধান কাজ এই সরকারের। দ্বিতীয় কাজটা হচ্ছে সংস্কার, কারণ এই যে শুধুমাত্র একটা ইলেকশনের জন্য কিন্তু এই পরিবর্তন হয় নাই। একটা ইলেকশন অবশ্যই একটা অপরিহার্য জিনিস, শুধু ইলেকশনের জন্য কিন্তু এই পরিবর্তনটা হয় নাই। আমরা কিন্তু ভুলে যাচ্ছি এটা। সংস্কারগুলো কিন্তু কোথায় দরকার, কিভাবে দরকার, এই সংস্কারটা সব এই সরকার করে যেতে পারবে তেমন কোনো কথা নাই। যে উদ্যোগটা নিয়েছে সেটা খুব শুভ উদ্যোগ, যে কমিটি করেছে, কমিশন করেছে, সংস্কার একটা রূপরেখা তৈরি হবে। এই রূপরেখার মধ্যে থেকে কিছু সংস্কার হবে, ইমিডিয়েট করা দরকার। এগুলো ইমিডিয়েট করতে গেলে সংবিধানও লাগবে না, আইনও পরিবর্তন করা লাগবে না, বিনা এক্সিকিউটিভ অর্ডার এগুলো হতে পারে। আর কিছু সংস্কার হবে মধ্যবর্তীকালীন সময় সংস্কার, আর কিছু হয়তো দীর্ঘমেয়াদী সংস্কার। এই জন্য এই কাজগুলো করতে হবে, না করলে এই সরকার। 3 নম্বর হচ্ছে নির্বাচন। 3 নম্বর হচ্ছে নির্বাচন। ওকে, আমি আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর তোফায়েল আহমেদ। আমার মনে হয় যে আপনি খুব সুন্দর করে এটা বলেছেন, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্রের প্রশ্নের প্রতিটি স্তরেই দলীয়করণ, প্রকাশ্যেই আছে রাজনৈতিক বলয়, নিয়োগের ক্ষেত্রে মেধা যাচাইয়ের পর আবার রাজনৈতিক বিবেচনা। এই বিষয়টি শুরুতেই প্রজাতন্ত্র নয় বরং সরকার দলীয় রাজনীতির প্রতি আনুগত্য থাকার বিষয়টি আসলে উস্কে দেয় কিনা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কিন্তু আমি আপনার মন্তব্যের প্রেক্ষিতেও কয়েকটা কথা বলতে চাই। আপনি বিচারের কথা বলেছেন, আমরা সবাই বিচার চাই। আমরা চাই সবার আগে শেখ হাসিনার বিচার হোক। আমরা চাই যে শেখ হাসিনাকে যারা সহায়তা করেছে, তারা আমলা হোক, রাজনীতিবিদ হোক, তাদের সবার বিচার হোক। সুতরাং আমরা আসল যদি রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত অযোগ্য লোক নিয়োগ হয়ে থাকে এবং দলীয় লোক নিয়োগ হয়ে থাকে, এটা বলতে এত সংকোচ কেন? এটা তো সংকোচহীনভাবে নিঃসংকোচে এটা বলা দরকার যে এই লোকগুলো, এত বিপুল সংখ্যক লোকগুলো নির্বাচিত যে নেওয়া হয়েছে, এর মধ্যে রাজনৈতিক প্রভাব ছিল অনেক বেশি, যেই কারণে এটা বাদ দেওয়ার একটা বিষয় আসতে পারে। কিন্তু সেই কথাটা থাকলেও সেই কথা পরিষ্কার করে বলা হচ্ছে না কেন? স্লো হেঁটেছে, আস্তে হেঁটেছে, এইটা তো আমি মনে করি না যে এটা খুব একটা বড় ধরনের কারণ হতে পারে। আমি তো মনে করি যে যে নিয়োগগুলো হয়েছে, অনেকের নিয়োগ বাতিল হয়েছে আগে, মানে পরীক্ষা দিয়েও উপযুক্ত ছেলেমেয়েরা পায় নাই, তার 14 গোষ্ঠী কি করে, তার ডিএনএ কি আছে, এইসব টেস্ট করে কিন্তু অনেকে বাদ দেওয়া হয়েছে। এখন এখানে আবার আরেক ডিএনএ টেস্ট করে লোকজনকে নেওয়া হয়েছে, তার ওই যোগ্যতা না থাকলেও নেওয়া হয়েছে। এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে না কেন? এই বিষয়গুলো সামনে আসছে না কেন? অ্যাবসলিউটলি, এটা আমি প্রফেসর তোফায়েল আহমেদ, আপনি এটা খুব সুন্দর করে বলছেন। আমার মনে হয় যে যদি রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগকে বাতিল করতে হয়, তাহলে সেটাকে বলতেই হবে যে এটা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ ছিল, তারা যোগ্য ছিল না, তাদেরকে বাতিল করা হয়েছে, এই ঢাক গুড়গুড় না করে। আর যদি মানে ঘটনাটা হয় হচ্ছে এরকম যে আমরা এটাকে মানে ন্যায্যতার বাইরে তো আসলে কোনো কথা হইতেই পারে না। মানে এটা আমার মনে হয় যে প্রফেসর তোফায়েল আহমেদের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমি একটু দর্শকদেরকে জানতে চেয়েছিলাম, আমি প্রফেসর তোফায়েল আহমেদের কাছে আসছি, আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে 43তম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ হলো, নিয়োগের প্রজ্ঞাপনে 227 জনের নাম নেই। অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 42% দর্শক এই সিদ্ধান্তকে সঠিকভাবে মনে করেছেন, শতকরা 58% দর্শক মনে করছেন এটা সঠিক নন। এটা হচ্ছে 79,000 দর্শক এটার মধ্যে ভোট দিয়েছেন। প্রফেসর তোফায়েল আহমেদ, আমি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনারা দলীয় প্রতীক না রাখার পক্ষে সুপারিশ করেছেন, কিন্তু তৃণমূলের এই নির্বাচনেও কোনো না কোনোভাবে দলীয় রাজনীতি থাকবেই। দলীয় প্রতীক না থাকলেই কি দল নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হয়? যারা রাজনীতিতে জড়িত তারাই সাধারণত বিভিন্ন স্তরের নির্বাচনে প্রার্থী হন, দল নিরপেক্ষ তারা জনপ্রতিনিধিত্বকে ঝামেলার বিষয় মনে করেন অনেক ক্ষেত্রেই। স্যার, আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই যে আপনি প্রতীকটা বাদ দিতে কেন বলতেছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা আমাদের রিকমেন্ডেশন না, আমরা এখনো রিকমেন্ডেশন ফর্মুলেট করিনি। এখন আমাদের চলছে আলাপ আলোচনা, মত বিনিময়, এটা আমরা বিভিন্ন ভাবে করছি। একটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে ইন্টারনেট এবং কি বলে বিভিন্ন মাধ্যম থেকে আমরা লিখিত মতামত পাচ্ছি, আর মৌখিকভাবে টেলিফোনে জানাচ্ছে অনেকেও। তারপরে আমরা সার্ভে করছি এবং বিভিন্ন মত বিনিময় করছি। ওর মধ্যে একটা মতামত খুব ডমিনেন্টলি আসছে সবার দিক থেকে, যে রাজনৈতিক প্রতীকে নির্বাচন যেন না করা হয়। তাহলে রাজনৈতিক দলের লোক যে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এটা হলফ করে বলা যায় না, আর এটা কোনো দোষণীয় নয়, করবেন। কিন্তু
দলীয় প্রতীক এবং নমিনেশন বাণিজ্য, নমিনেশনের মাধ্যমে এমন লোককে দেওয়া হয়, যেমন কত এই যে এত খারাপ নির্বাচন এগুলোর মধ্যে দেখা গেছে ওই দলীয় মনোনয়ন পেয়ে দলীয় প্রতীক নিয়োগ হেরে গেছে, কিন্তু অন্যজন জিতে আসছে এবং ভোটও পেয়েছে অনেক বেশি। তো সুতরাং এখন মানুষের চাহিদা হচ্ছে এটা, মানুষ বলতে চাচ্ছে যে আমাদের লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা অন্তত দলীয় প্রতীকে না হোক। তা আমরাও ঠিক এটা রিকমেন্ডেশন গুলো পাচ্ছি, কিন্তু আমরা মানুষের কাছ থেকে সুপারিশ পাচ্ছি, এখনো কিন্তু রিকমেন্ডেশন ফর্মুলেশন স্টেজে আমরা যাইনি। রিকমেন্ডেশন ফর্মুলেশনটা আরো হয়তো 1 মাস পরবর্তী সময় আমরা এই কাজটা করব। আমরা এই মাসের প্রায় শেষ সপ্তাহ পর্যন্ত আমরা মত বিনিময় সভা এবং মানুষের মতামত গ্রহণ করার মধ্যে আছি। স্যার, মাঠ পর্যায়ে গবেষণা করতে গিয়ে কিরকম দেখলেন? যে আমরা শুনেছি যে এখন স্থানীয় সরকার পর্যায়েও নির্বাচনে প্রচুর টাকা পয়সা খরচ করা হয় এবং প্রচুর যেটাকে বলা হচ্ছে যে মাসল ব্যবহার করা হয়। আপনারা কেমন দেখলেন এবং এই নির্বাচনটা কি খুব লাভজনক, মানে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন, সেটা অনেক লাভজনক কিনা? লাভজনক হলে এটা কেমনে? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এটা নিয়ে কিন্তু আমরা খুব ইন্টারেস্টিং মাঠ থেকে বহু রকমের ফিডব্যাক পেয়েছি, কিছু শেয়ার করছি আপনার সাথে এখানে। প্রথম কথা হচ্ছে, নির্বাচনে টাকা খরচ করা বাংলাদেশে একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, পলিটিক্যাল কালচার হয়ে দাঁড়িয়েছে। খরচটা দৃশ্য এবং অদৃশ্য দুই রকমের আছে। দৃশ্যমান খরচটা এখন কিন্তু কমে গেছে, কারণ যেহেতু ভোট হচ্ছে না, মানে গত 15 বছর যদি ধরেন, দৃশ্যমান খরচ যেটা আগে পোস্টারে হয়, প্রচারণায়